newscounter.se আপনাদের আরো একবার স্বাগত। আমি অন্য একটি ইউটিউবে দেখছিলাম যে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন বৃহত্তর বাম ঐক্য এই মুহূর্তের সময়ের দাবি। যেহেতু সেলিমের এই বক্তব্য কোনো বড় চ্যানেলে বা সংবাদপত্রে সেভাবে প্রকাশিত হয়নি, আমার মনে হয় সেটা অনেকের নজর এড়িয়ে গেছে। কিন্তু যাদবপুরের আরএসএফ বিতর্কের মুখে দাঁড়িয়েও মোহাম্মদ সেলিম যেভাবে বলেছেন যে বৃহত্তর বাম ঐক্য সময়ের দাবি, আমার কাছে সেটা খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। এখন এক্ষেত্রে একটা কথা আমি প্রথমেই দর্শকদের সঙ্গে শেয়ার করি, কারণ এই আলোচনাটা বারবারই আসছে, বিশেষ করে এই আরএসএফ, মাওবাদী, ইন্দ্রানুজ এই বিতর্কগুলোকে কেন্দ্র করে। প্রথম কথা হচ্ছে সিপিআইএম আমি যতদূর জানি মাওবাদী পার্টিকে এখন অবধি বামপন্থী দল বলে রাজনৈতিক বিশ্লেষণে মান্যতা দেয়নি। তারা এখন অবধি তাদের নৈরাজ্যবাদী কার্যকলাপই প্রধান বলে মনে করে, যদিও অন্য একটি বড় বামপন্থী দল সিপিআই তাদের প্রকাশ্য সমাবেশ থেকে মাওবাদীদের সঙ্গে আলোচনায় বসবার দাবি জানিয়েছে বামপন্থী শিবিরের শরিক হিসেবে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে মোহাম্মদ সেলিম ওই সাংবাদিককে যেটা বলেছেন দেখলাম, উনি পরিষ্কার বলেছেন কেউ যদি এরকম একটা ঘটনায় আহত হয় তাকে দেখতে যাওয়াটা নৈতিক কর্তব্য মনে করি। কেউ মনে করতেই পারেন পাশ কাটিয়ে যাবেন, সেটা তার ব্যাপার, আমরা আমাদের অবস্থান থেকে সরছি না। এরপরই তৃণমূল কংগ্রেসের একাধিক মুখপাত্র এবং বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা তারা অভিযোগ করতে শুরু করেছেন যে মোহাম্মদ সেলিম কার্যত এই লেফট র্যাডিক্যালদের মদত দিচ্ছেন, এরা রাষ্ট্রদ্রোহী এবং এরা দেশদ্রোহী। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশুকে দেখলাম একটা চ্যানেলে তিনি ইন্দ্রানুজের একটা ফেসবুক পোস্ট বারে বারে দেখাচ্ছিলেন, যার থেকে নাকি অকাট্যভাবে প্রমাণ হয়ে যাচ্ছে ইন্দ্রানুজ কট্টর মাওবাদী, মানে পারলে ওই পিএলজি এর সদস্য এরকম একটা কিছু। এবং সেই পোস্টটায় কি বলা আছে, সেই পোস্টটায় যেটা আমি দেখলাম যে ইন্দ্রানুজ এনকাউন্টার নিহত কোনো মাওবাদী ক্যাডার বা নেতা সম্পর্কে শোক জ্ঞাপন করেছেন। এখন দেখুন, যদি এইটা প্রমাণ হয় যে নিহত কোনো মাওবাদীর জন্য শোক প্রকাশ করলে পারেই তিনি মাওবাদী, তাহলে মুশকিলটা হচ্ছে যেটা যে যখন কিষাণজি নিহত হন বুড়িশোলের জঙ্গলে, তখন প্রকাশ্যে এবং ফেসবুকে পোস্ট দিয়ে যিনি শোক জানিয়েছিলেন এবং বলেছিলেন আপনার মত মানি বা না মানি, আপনি আমার ভাই, তিনি আর কেউ নন, তৎকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং এখনো যিনি মনে করেন যে মমতার নামে একদিন মন্দির হবে, শ্রীযুক্ত কবির সুমন। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেবাংশুর যে লজিকে যাচ্ছেন, তাহলে পরে তো কবির সুমন, যিনি তাদের দলেরই একজন অন্তত ছিলেন, ওদের দলের সদস্যপদের আনুষ্ঠানিকতাটা আমার ঠিক জানা নেই, কিন্তু যেহেতু উনি সাংসদ ছিলেন এবং সরাসরি মমতাপন্থী, তাহলে তো ধরে নিতে হবে যে তাদের দলও মাওবাদী রীতিমতো অবস্থান করছেন এবং প্রমিনেন্ট মাওবাদী। কবির সুমন তো ইন্দ্রানুজের মতো একটা বাচ্চা ছেলে নয় যে যাকে অপরিণত বুদ্ধি ইত্যাদি বলে ছাড়বাদ দেওয়া যেতে পারে। দ্বিতীয় একটা বিষয় যেটা আমার কাছে অদ্ভুত লেগেছে, যে এই কে মাওবাদী না এটা চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব রাজনৈতিক নেতারা নিচ্ছেন, মুখপাত্ররা নিচ্ছেন, সাংবাদিকরা নিচ্ছেন। আমার ভাবতে অবাক লাগছে যে পুলিশের খোঁচরের কাজটা কবে থেকে এরা, কোনো কিছুর বিনিময় কিনা আমি জানি না, সেই তথ্য আমার কাছে নেই, কিন্তু করতে শুরু করেছেন। আমার উল্টো দিকের একটা দৃষ্টান্ত মনে পড়ে, যারা পুরনো দিনের মানুষ, পুরনো প্রজন্মের মানুষ বা বামপন্থী আন্দোলনের মানুষ, তারা প্রত্যেকে অসীম চ্যাটার্জির নাম জানবেন।
অসীম চ্যাটার্জি ছিলেন খুব প্রমিনেন্ট নকশালপন্থী নেতা, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, সিপিআইএমএল এর সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন, অবিভক্ত পার্টির। এখন অসীম চ্যাটার্জি বাবা তিনি সরাসরি কংগ্রেস করতেন এবং শুধু তাই নয়, বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। নকশাল আন্দোলন চলছে, অসীম চ্যাটার্জি যখন আন্ডারগ্রাউন্ডে এবং মাথার উপর রাষ্ট্রীয় ইনাম ঝুলছে, তখন বীরভূম জেলার কংগ্রেস কর্মীদের একটি সম্মেলনে সিউড়িতে তখনকার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি অসীম চ্যাটার্জির বাবাকে প্রকাশ্যে মঞ্চে বলেন যে এখানে অসীম চ্যাটার্জির বাবা উপস্থিত আছেন, যিনি আমাদের দলের কর্মী এবং এই জেলার সভাপতি। আমি আশা করব তিনি যাতে তার ছেলে মূল স্রোতে আসে, পুলিশের কাছে আত্মসমর্পণ করে, তার ব্যবস্থা করবেন। অসীম চ্যাটার্জির বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ওই মঞ্চেই বলেন যে আমি একজন রাজনৈতিক কর্মী, স্বাধীনতা সংগ্রামের আমল থেকে রাজনৈতিক কর্মী, আমার ছেলের রাজনৈতিক পথ মত আলাদা হতে পারে, কিন্তু তার জন্য আমি পুলিশের খোঁচরের কাজ করতে যাব না। এবং সেই মঞ্চ থেকে তখনই তিনি তার সভাপতি পদ এবং কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। আমরা বোধহয় কোথাও মূল্যবোধের দিকটা ভয়ঙ্করভাবে হারিয়ে ফেলেছি। অভিনব বলে একটি ছেলে এসএফআই করে যাদবপুরের, তার বাবা তৃণমূল করে। অভিনব এই গণ্ডগোলে আহত হয়, তার বিরুদ্ধে বোধহয় পুলিশ কিছু অভিযোগে এনেছে। অভিনবর বাবা, যিনি তৃণমূলের হাওড়ার নেতা, তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বলেছেন আমার কাছে দল আগে, ছেলে যা করেছে ঠিক করেনি। আসলে গোটা সময়টা কোথাও একটা বদলে গেছে, না হলে মূল্যবোধের এত দ্রুত স্খলন এবং পচন হতে পারত না। ওড়িশার মুখ্যমন্ত্রী নবকৃষ্ণ চৌধুরী ছিলেন, তার স্ত্রী ছিলেন মালতী চৌধুরী, দুজনেই স্বাধীনতা সংগ্রামী। ওড়িশার প্রথম মুখ্যমন্ত্রী নবকৃষ্ণ চৌধুরী। একটি ছাত্র বিক্ষোভের ঘটনায় পুলিশ গুলি চালায়, কয়েকজন ছাত্র মারা যায়। নবকৃষ্ণ চৌধুরীর স্ত্রী মালতী চৌধুরী ছাত্রদের মিছিল নিয়ে গেছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর অফিসে এবং বলেছিলেন রাস্তায় দাঁড়িয়ে, তোমার পুলিশ, রাষ্ট্রের পুলিশ আমার ছেলেদের হত্যা করেছে, তোমার এই পদে থাকবার আর কোনো অধিকার নেই। নবকৃষ্ণ চৌধুরী মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ক্ষমতার রাজনীতি থেকে সরে গিয়ে মালতী চৌধুরীর সঙ্গে নিয়ে গান্ধীবাদী সমাজকর্মী হিসেবে জেলায় চলে গিয়েছিলেন। এখন এইসব ঘটনা একটা রূপকথার গল্পের মতো শোনাবে, কারণ একটা কাউন্সিলরের টিকিট এখন লক্ষ লক্ষ টাকায় নিলামে বিক্রি হচ্ছে। সবাই জানে মূল্যবোধটা রাজনীতির ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে এই জায়গায় নেমে এসেছে। মালতী চৌধুরী তারপরে একবারই রাজনীতিতে ফিরেছিলেন, যখন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন। তিনি জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় ছিলেন জয়প্রকাশের অনুগামী হিসেবে এবং গ্রেপ্তার হয়েছিলেন, কারাবরণ করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে তাহলে এই যে প্যারাডাইমগুলো তৈরি করা হচ্ছে, যাদবপুর রাষ্ট্রদ্রোহী, যাদবপুর দেশদ্রোহী, কি কারণে? একটা সহজ কথা বুঝে নিন যে রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতা এক না। প্রবল পরাক্রান্ত রাষ্ট্রবাদী মানুষও অনায়াসে দেশদ্রোহী হতে পারে। আমাদের লম্বা শিল্পপতিদের তালিকা আছে যারা দেশের মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন সমস্ত দেশে নাগরিকত্ব নিয়ে বসে আছে যেখানে প্রত্যর্পণ চুক্তি নেই, তাদের এই দেশে ফেরত আনা যাবে না। সেই তালিকায় কয়লা কেলেঙ্কারির বিনয় মিশ্র, যিনি তৃণমূল কংগ্রেস যুবনেতা থেকে ছিলেন, শুরু করে ললিত মোদী আইপিএল কেলেঙ্কারির, নাম শুনেই বুঝতে পারছেন কাদের সঙ্গে ভাই বেরাদরি রয়েছে, তারা প্রত্যেকে রয়েছেন। এখন এই রাষ্ট্রবাদী মানুষগুলো কিন্তু সব থেকে বড় দেশদ্রোহী। সুতরাং এই যে সমীকরণটা, রাষ্ট্র এবং দেশ এক, এটাও একটা সুচতুর নির্মাণ। এখন দেখুন, মিডিয়ার যারা বলছেন বারে বারে যে এরা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহ ইজুকাল টু দেশদ্রোহ, সুতরাং এরা আসলে দেশদ্রোহী, সুতরাং এখানে সার্জিক্যাল স্ট্রাইক হোক,
যৌথ বাহিনী নেমে পড়ুক, ক্যাম্পাসে ঢুকে পড়ুক। এদের কখনো শুনেছেন যে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক তছরুপের বিরুদ্ধে কথা বলতে? শুনবেন না। কারণ যারা বলছেন তাদের মালিকদেরকেও 750 কোটি টাকা প্রতারণার দায়ে ব্যাংক ফ্রড, জেল ঘুরে এসেছেন, জামিনে ছাড়া আছেন। কারুর মালিক বা মালিক গোষ্ঠী 6 লক্ষ টাকার আর্থিক মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তো এই হচ্ছে যেখানে অবস্থা, সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম বলেছেন যে হ্যাঁ, আমরা বৃহত্তর বাম ঐক্য চাই, এবং সেটাই একটা প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে সিপিআইএম দেশদ্রোহীদের সঙ্গে নিয়ে জোট করছে না। ব্যাপারটা সেরকম কিছু না। যেটা সেলিমরা বলেছেন, যেটা কার্যত রাস্তার লড়াই তো দেখা যাচ্ছে যে সংসদের চৌহদ্দির মধ্যে আইনি লড়াইয়ের মধ্যে যে সমস্ত বামপন্থীরা রয়েছেন, নকশালপন্থী সমেত, তাদেরকে নিয়ে সেলিমরা বৃহত্তর বাম ঐক্যের কথা ভাবছেন। এবং গত উপনির্বাচনে আপনারা দেখেছেন বিধানসভার যে 6টির মধ্যে একটি আসন সিপিআইএমের লিবারেশনকে ছেড়ে দেওয়া হয়েছিল। হয়তো এই জোটের মধ্যে আরো কিছু ছোট বামপন্থী দল আগামী দিনে শরিক হতে পারে। প্রশ্ন সেইটা না, এই যে কর্পোরেট মিডিয়া বা বড় রাজনৈতিক দল যারা গালো গালো রব তুলছেন যে কেন সেলিম ইন্দ্রানুজকে দেখতে গিয়েছেন, আসলে তাদের ভয় হচ্ছে এইটা, গত কয়েকদিন ধরে ইনফ্যাক্ট আরজি করের আন্দোলনের সময় থেকে রাস্তার লড়াইতে বামপন্থীরা নিজেদেরকে প্রাসঙ্গিক করে তুলেছেন লড়াইয়ের মধ্যে দিয়ে। এবং যে বাইনারি, অর্থাৎ তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি, এই বাইনারি কিছুটা হলেও রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে, লাল ঝান্ডা ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে ভাঙতে শুরু করেছে। আসল সম্ভাবনা এবং দক্ষিণপন্থীদের কাছে সংকট এই জায়গাটাতে, কারণ ওই সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ সেলিম আরো বলেছেন দেখলাম যে একদিকে দক্ষিণপন্থা, অন্যদিকে বামপন্থা, মাঝখানে কোনো আর রাস্তা নেই। অর্থাৎ এই তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল জোড়াফুল, পদ্মফুল, পদ্মফুল জোড়াফুলের বাইনারি ভেঙে একদিকে বামপন্থা এবং অন্যদিকে দক্ষিণপন্থা, মাঝে কোনো রাস্তা নেই। এই যে নতুন বাইনারি লড়াইয়ের মধ্যে দিয়ে বামপন্থীরা গড়ে তুলতে পারছে বা তোলার চেষ্টা করছে, এখনো প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, একথা ঠিক। সেটাতেই অনেকে অশনি সংকেত দেখেছেন। আমি আগের দিনও বলেছি, ছোট রাজনৈতিক শক্তি বলে বামপন্থী কাউকেই উপেক্ষা করবার কিছু নেই। আমি জানি যে এবারের রাজ্য সম্মেলনেও বহু প্রতিনিধি লিবারেশনকে সঙ্গে নিয়ে চলতে রাজি হলেও এসইউসিআইকে নিতে রাজি নন। এসইউসিআইয়ের দিক থেকেও অনেক রিজার্ভেশন আছে। কিন্তু ছাত্র ধর্মঘটের দিন এসএফআইয়ের কল প্রথমে ছিল, তারপরে ডিএসও, আরএসএফ এবং অন্যান্যরা সমর্থন করে এআইএসএ সমেত। সেদিন কিন্তু ডিএসএর ছেলেমেয়েরাও সমানভাবে রাস্তায় থেকেছে, মার খেয়েছে, আক্রান্ত হয়েছে। এবং ব্যাপারটা শুধু যাদবপুর নয়, এই সম্মিলিত প্রচেষ্টায় ছাত্রছাত্রীদের প্রতিরোধ যাদবপুর থেকে মেদিনীপুর পর্যন্ত ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি যদি সেলিমরা সত্যি চান, বড় দল হিসেবে তাদের নমনীয় হতে হবে, তাদেরকে অনেক বেশি অ্যাকোমোডেটিভ হতে হবে, তাহলে রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে এই তৃণমূল বিজেপির বাইনারি ভেঙে দক্ষিণপন্থা এবং বামপন্থা, মাঝখানে অন্য কোনো পন্থা নেই, এই বাইনারি সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মাটিতে সামনে আনা সম্ভব হবে। TheNewsCounter.s এর এই এপিসোড এখন এই পর্যন্ত। যদি আমাদের এপিসোডটা ভালো লেগে থাকে অনুগ্রহ করে শেয়ার করবেন। কারোর যদি সাবস্ক্রাইব না করা থাকে TheNewsCounter.s একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।